আচ্ছা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যান্ডউইথ এবং ডাটা ট্রান্সফার মেথড। এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আশা করি সবাই ভিডিও এবং অডিও সঠিকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। কোনো আমি প্রাথমিকভাবে তোমরা সবাই মিউট রাখবে। কোনো প্রশ্ন করার দরকার হলে আনমিউট করে কথা বলবে। আর ইনিশিয়ালি সবাই একটু মিউট থাকবে আর কি। আর গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ডাটা কমিউনিকেশনের উপাদান সমূহ। আমরা দেখেছি সেখানে যে ডাটা কমিউনিকেশনের 5টি উপাদান বা 5টি ধাপ রয়েছে। সেগুলো হচ্ছে যথাক্রমে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। অর্থাৎ একটি ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর বা কমিউনিকেট করতে হলে এই 5টি ধাপের মধ্য দিয়ে তাকে যেতে হয়। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে ডাটা কমিউনিকেশনের স্পিড বা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করার সময় এটার গতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই স্পিডকেই মূলত ব্যান্ডউইথ বলা হচ্ছে। আচ্ছা, আমরা যদি সংজ্ঞা হিসেবে দেখি যে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ডউইথ বলা হয়। তো এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, পরীক্ষায় সচরাচরই আসে এটা। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস একটু বলো আমাকে, তোমরা নিশ্চয়ই পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে অলরেডি জানতে পেরেছো নাকি? আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্নটাকে একটু একটু গতানুগতিকের বাইরে, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট আকারে, এখানে অবজেক্টিভ থাকবে না কিন্তু। অর্থাৎ সবগুলাই সৃজনশীল প্রশ্ন, 15টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টা দিতে হবে। 10 10 100, অর্থাৎ কোনো এমসিকিউ নাই, কোনো ব্যবহারিক নাই, মানে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটা। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আইসিটির ক্ষেত্রে, আইসিটিতে যদি তোমাদেরকে সিলেবাস তো বলা হয়েছে যে অনলি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের 50%, তার মানে হলো 1.5 অধ্যায়। তাহলে 1.5 অধ্যায় থেকে 15টা প্রশ্ন করতে হইলে মোটামুটি প্রত্যেকটা লাইনই কিন্তু গুরুত্বপূর্ণ বলা যায়। ঠিক আছে, সুতরাং আমরা এখানে আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যা যা আছে সবগুলা আইটেম, সবগুলা টপিকই কিন্তু সমান গুরুত্ব সহকারে পড়তে হবে। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ডাটা স্থানান্তরের হার অথবা ডাটা স্থানান্তরের যে গতি, আচ্ছা একটু হোল্ড করো। আসি আসি। আচ্ছা, ইন্টারাপশন, তোমরা তো বাসায় দেখছো ইন্টারাপশন হয়। ইন্টারাপশন কারণ একটাই, সেটা ভার্চুয়াল ক্লাসেও আছে। আচ্ছা, ব্যান্ডউইথের একক কি? ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস বা বিট পার সেকেন্ড। আমরা জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলাই বোঝার চেষ্টা করব, ধরার চেষ্টা করব। প্রথমে দেখলাম ব্যান্ডউইথের সংজ্ঞা। তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তরের যে হার, সেটাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। আর এই ডাটা ট্রান্সমিশন স্পিডেরই আরেকটা নাম হচ্ছে ব্যান্ডউইথ। আর এই ব্যান্ডউইথের একক বা এটা হিসাব করা হয় বিট পার সেকেন্ডে, যেটাকে সংক্ষেপে বলা হয় বিপিএস। তোমরা ইন্টারনেটের স্পিডের ক্ষেত্রে নিশ্চয়ই খেয়াল করছো যে আমরা বলি যে 1 MB লাইন, 2 MB, 3 MB। এই এমবি মানে হচ্ছে কি এমবিপিএস।
এমবিপিএস কে সংক্ষেপে বলা হয় মেগাবিট পার সেকেন্ড। ঠিক আছে, তো সাধারণত যত এমবিপিএস বেশি হবে স্পিডটা তত বেশি হয়। আমরা এখন যারা বাসা বাড়িতে ব্রডব্যান্ড স্যার কানেকশন, এমবিবিএস এর মিনিং কি বলছেন? মেগাবিট পার সেকেন্ড। হ্যাঁ, ধরো তোমার বাসায় যদি ওয়াইফাই লাইনটা হয় 1 এমবিপিএস, তার মানে হলো 1 সেকেন্ডে সে 1 মেগাবিট ডেটা ট্রান্সফার করতে পারে। অর্থাৎ আমরা যে ইন্টারনেট ইউজ করি সেখানে দুটা কাজ আমরা করি, একটা হচ্ছে ডাটা ডাউনলোড করি অথবা ডাটা আপলোড করি। ফর এক্সাম্পল, তুমি একটা ওয়েবসাইট যদি দেখো ইন্টারনেট ব্যবহার করে, তার মানে হলো ওয়েবসাইটের মধ্যে যে ওয়েব পেজগুলো আছে সেগুলো ডাউনলোড হয়ে তোমার মোবাইলে বা ল্যাপটপে আসবে। তাহলে ডাউনলোড স্পিডটা যদি বেশি হয় তাহলে তাড়াতাড়ি ওয়েব পেজটা তোমার স্ক্রিনে লোড হবে। আবার উল্টাভাবে ধরো তুমি ফেসবুকে একটা ছবি আপলোড করবা, তাহলে তোমার ছবিটার সাইজ যদি হয় ধরো 30 মেগাবাইট, তাহলে এটা আপলোড হতে একটু সময় লাগবে। তাহলে যদি এমবিপিএস বেশি হয় তাহলে সে দ্রুত আপলোড হবে, কম হলে একটু স্লো হবে। সাধারণত ইন্টারনেটের ব্রডব্যান্ড লাইনগুলো 1 এমবি থেকে শুরু হয়, এটা আপ টু 10-20 পর্যন্ত হয়, মানে বাসা বাড়ির ক্ষেত্রে বলতেছি। তাহলে আমরা দেখলাম যে বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে সে কত বিট ডাটা ট্রান্সফার করতে পারে। আচ্ছা, বিট মানে কি, কে বলতে পারবা? বিট একটা সংক্ষিপ্ত শব্দ। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট। তোমরা খাতায় লিখে রাখতে পারো, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি বিট, বিআইটি, বিট। আর বাইনারি ডিজিট কোনটা, সেটা হচ্ছে 0 অথবা 1। তাহলে 1 বিট ডাটা ট্রান্সফার করা মানে হচ্ছে যে একটা 0 অথবা একটা 1 ট্রান্সফার করতে পারলে সেটাকে আমরা বলবো 1 বিপিএস, যদি 1 সেকেন্ডে যায়। আর 1 এমবিপিএস মানে হচ্ছে 1 সেকেন্ডে 1 মেগাবিট। 1 মেগাবিট মানে হচ্ছে যে 10⁶ বিট। ঠিক আছে, 1 মেগা মানে কি 10⁶, অর্থাৎ 1 মিলিয়ন। 1 সেকেন্ডে 1 মিলিয়ন বিট তৈরি। বিআইটি বিট না? হ্যাঁ, বিআইটি বিট। বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ বিট। রাইট, সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। আর বিপিএস এর পূর্ণরূপ তো দেখলাই, বিট পার সেকেন্ড। তাহলে কেবিপিএস এর পূর্ণরূপ কি হবে, কেউ একজন বলো। আমি একটা ওয়ার্ড লিখি, দেখা যায়? স্যার এটা কেমন যেন বাঁকা বাঁকা করে আসতেছে। তাই? আচ্ছা, আমি একটু বড় করে দেই। দেখা যায়? কিলোবিট পার সেকেন্ড। মেগাবিট পার সেকেন্ড, গিগাবিট পার সেকেন্ড। রাইট। তাহলে এমবিপিএস হবে, এম মানে কি মেগা, আর জিবিপিএস কি হবে? গিগা। কিলো পার সেকেন্ড, হ্যাঁ। কিলোবিট পার সেকেন্ড। আচ্ছা, এখন এই বিট বাইটের একটা সম্পর্ক আছে, এটা তোমাদের জানা দরকার। সেটা হলো যে 8 বিটে হচ্ছে কত, 1 বাইট। আবার হচ্ছে 1024 বাইটে হচ্ছে 1 কিলো বাইট। 1024 কিলো বাইটে হচ্ছে 1 মেগাবাইট। আমি সংক্ষেপে লিখতেছি, 1024 মেগাবাইটে হচ্ছে কি, 1024 মেগাবাইটে কি হবে, 1 গিগাবাইট।
এই হিসাবটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। তো এটা আগে ছিল। দেখা যাচ্ছে লেখাটা? স্যার আচ্ছা, আবার এক বিট মানে কি? এক বিট মানে হচ্ছে 0 or 1, ঠিক আছে? এক বিট বলতে বোঝানো হয় মানে বাইনারি ডিজিটকে, তাহলে বাইনারি ডিজিট তো দুইটাই, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এক বিট বলতে হয় সেটা 0 হবে অথবা 1 হবে। আর বিট মানে তো বললামই, আমি আবার লিখে দেই, বিট হচ্ছে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। আবার 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট। এগুলা ডাটার ভলিউম বা পরিমাণ বোঝানোর জন্য ব্যবহার হয়। তো আমরা মূল প্রসঙ্গে আসি। তাহলে এই ডাটা আদান প্রদানের বা ডাটা যে স্পিড বা গতি, সেই গতিটাকেই আসলে ব্যান্ডউইথ বলা হয়। তাহলে ব্যান্ডউইথ যত বেশি হবে স্পিডও তত বেশি হবে, অথবা স্পিড যত বেশি হবে ব্যান্ডউইথ তত বেশি হবে। আর এই ব্যান্ডউইথ পরিমাপের একক হচ্ছে বিপিএস বা বিট পার সেকেন্ড। এখন এই গতির উপর ভিত্তি করে এই কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরি ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে কি ব্রডব্যান্ড। আচ্ছা, ব্যান্ড কথাটার অর্থ কি? ব্যান্ড মানে হচ্ছে মানে চলাচলের পথ বা রাস্তা বলতে পারি আমরা। তাহলে আর ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ। তাহলে ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে চিকন যে পথটা ডাটা চলাচলে। তাহলে রাস্তাটা যদি চিকন হয় সেখান দিয়ে তো গাড়ি জোরে চলবে না আস্তে চলবে? তোমরা মহাসড়ক আর গলি পথের কথা চিন্তা করো। মনে করো যে একটা চিকন রাস্তা দিয়ে গাড়ি কিন্তু খুব দ্রুত যেতে পারবে না। তাহলে আমরা যদি ডেটা গুলাকে গাড়ির সাথে কল্পনা করি, তাহলে রাস্তাটা যদি চিকন হয় ডেটা কিন্তু আস্তে যাবে, আর রাস্তাটা যদি অনেক চওড়া হয়, ব্রড হয়, তাহলে সেটা অনেক দ্রুত যাবে। আর ভয়েস ব্যান্ড হচ্ছে ন্যারো এবং ব্রড ব্যান্ডের মাঝামাঝি। আচ্ছা, আর দুই একটা উদাহরণ দেখলে জিনিসটা আমরা ক্লিয়ার হবে। তাহলে ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়। এই ডেটা স্থানান্তরের গতিকে বলা হয় কি ন্যারো ব্যান্ড বা সাব ভয়েস ব্যান্ড। মানে ভয়েস ব্যান্ডের আগের অবস্থা আর কি এটা। এই ব্যান্ডে ধীর গতি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার হয়, সাধারণত টেলিগ্রাফিতে এটা ব্যবহার হয়। টেলিগ্রাফি সম্পর্কে ধারণা আছে তোমাদের? টেলিগ্রাফি টেলিগ্রাফি এক সময় প্রচলিত ছিল, যখন জি স্যার। ইন্টারনেট ছিল না, তখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিগ্রাম বা টেলিগ্রাফ পাঠাইতে পারত, জাস্ট সংক্ষিপ্ত একটা মেসেজের মতো আর কি। তো সাধারণত এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে এরকম তারের খুঁটি মাধ্যমে কানেক্টেড থাকতো। তো টেলিগ্রাফ অফিসে একটা ডিভাইস থাকতো, সেখানে জাস্ট একটা লেটার টাইপ করলে ওই তারের মাধ্যমে সংকেত দূরবর্তী পোস্ট অফিসে যাইতো, সেই পোস্ট অফিসে ওই লেটার গুলো আবার প্রিন্ট হতো। তো এটাতে ওই তারের মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণ ডেটা আদান প্রদান করা যেত, সেই জন্য এটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। ওটাও এক ধরনের ডাটা ট্রান্সমিশন। এরপরে যখন এটা আরো ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ যখন ডাটা ট্রান্সমিশনের স্পিডটা বেড়ে যায়, অর্থাৎ 9600 বিপিএস পর্যন্ত হয়, তখন সেটাকে টেলিগ্রাফ থেকে টেলিফোনে চলে আসে সেটা। ঠিক আছে, সাধারণত টেলিফোনে এটা ব্যবহার করা হয়। আমরা টিএনটি বা ল্যান্ড ফোনে যে কথাবার্তা বলি আমরা, এখানে ব্যবহার। আর হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে, আচ্ছা নয়েজ আসতেছে আইডি থেকে, তোমরা মিউট রাখো একটু।
আচ্ছা, কম্পিউটার থেকে আবার প্রিন্টারে ডাটা স্থানান্তরের সময় কিন্তু এই ভয়েস ব্যান্ড ব্যবহার হয়। যেমন কম্পিউটারের সাথে অনেক সময় প্রিন্টার লাগানো থাকে না, প্রিন্টারের সাথে কম্পিউটারের একটা তার থাকে কিন্তু, অথবা স্ক্যানার লাগানো থাকে। তো ওই প্রিন্টার থেকে কম্পিউটারে যখন ডেটা আসে তখন সে একটা তারের মধ্য দিয়ে আসে, ওই তারের যে স্পিড সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড লেভেলের, অর্থাৎ 9600 আপ টু। তো এছাড়া মূলত এটা ব্যবহার হয় টেলিফোন লাইনে, যেখানে কোনো শুধুমাত্র অডিও সিগন্যাল এক্সচেঞ্জ হয়। যখন শুধু অডিও সিগন্যাল এক্সচেঞ্জ হয় তখন সেটা ভয়েস ব্যান্ড ইউজ করে। আর যদি অডিওর সাথে ভিডিও ট্রান্সমিশনের কোনো ব্যাপার থাকে বা কোনো ইমেজ আদান প্রদানের ব্যাপার থাকে, যেটা বর্তমানে আমরা করি, আমরা এখন শুধুমাত্র ভয়েস কল করি না, আমরা ভিডিও কল করি, ইভেন ইমেজ ফাইল, ভিডিও ফাইল এগুলো এক্সচেঞ্জ করি, শেয়ার করি। তো সেক্ষেত্রে গতি আরো বেশি প্রয়োজন। ঠিক আছে, ধরো একটা, তোমরা মোবাইলে খেয়াল করছো কিনা আমি জানি না, MP3 ফাইল কোনগুলা বলতে পারবা কেউ? MP3 সং অথবা অডিও স্যার, অডিও। হ্যাঁ রাইট, MP3 গানগুলা হচ্ছে অডিও সং, শুধুমাত্র ভয়েসটা শোনা যায়। ওগুলার ফাইল সাইজ দেখবা খুব ছোট হয়, মানে জাস্ট কয়েকশো কিলোবাইট। কিন্তু সেটা যদি MP4 হয় বা ভিডিও সং হয়, তাহলে দেখবা যে ফাইল সাইজ হয় অনেক বেশি আর কি, 100-200 মেগাবাইট বা এর বেশি হতে পারে। তাহলে যদি বেশি বড় ফাইল হয় তাহলে সেটা আদান প্রদানের জন্য রাস্তাটা বড় লাগবে। তো সেক্ষেত্রে ন্যারো ব্যান্ড বা ভয়েস ব্যান্ডে কাজ হবে না, তখন দরকার হচ্ছে ব্রডব্যান্ড, অর্থাৎ উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তরের জন্য যে ব্যান্ডউইথ ব্যবহার হয়, যেটার গতি কমপক্ষে 1 Mbps। হ্যাঁ, কমপক্ষে কত হইতে হবে? 1 Mbps থেকে শুরু করে 1 গিগাবিট/সেকেন্ডও হতে পারে। ওই ধরনের ব্যান্ডউইথকে বলা হয় ব্রডব্যান্ড। সাধারণত কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবলে ডেটা স্থানান্তরের জন্য ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। কোয়াক্সিয়াল কেবল কোনটা কেউ বলতে পারবা? কেবল মানে হচ্ছে তার। তোমরা ওই যে ডিশ লাইন দেখছো না, ডিশের তার, জি স্যার। বাসায় জি টিভির স্যার। পিছনে যে একটা কালো মোটা তার এসে প্রবেশ করলো, এই তারগুলা হচ্ছে তোমার কোয়াক্সিয়াল কেবল। এই তারের মধ্য দিয়ে কিন্তু আমরা টেলিভিশনে তো ছবিও দেখি বা রঙিন ছবি দেখি, বিভিন্ন চ্যানেল, হ্যাঁ, ব্রডকাস্ট করলে আমরা দেখতে পাই। সাধারণত কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, হ্যাঁ, বা তোমার ইন্টারনেটের তার যেগুলা, এই তারগুলা দিয়ে ব্রডব্যান্ড ইউজ করে। এছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন, ইভেন মাইক্রোওয়েভ কমিউনিকেশন মানে যেগুলো তারবিহীন, সেক্ষেত্রেও ব্রডব্যান্ড টেকনোলজি অ্যাপ্লাই করা হয়। মোটামুটি আমরা দেখলাম এখানে, মনে রাখবা যে ন্যারো ব্যান্ড হচ্ছে 45-300 bps, ভয়েস ব্যান্ড হচ্ছে আপ টু 9600, আর ব্রডব্যান্ড হচ্ছে 1 MB to 1 gigabit/সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য, আর প্রকারভেদটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আমরা এখানে জাস্ট একটা গ্রাফিক্স আছে। আমরা অনেক সময় যে বলি না, বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তির মহাসড়কে উন্নীত হয়েছে। তথ্য প্রযুক্তির মহাসড়ক মানে হচ্ছে যে সারা বিশ্ব সাবমেরিন কেবলের সাহায্যে কানেক্টেড, অর্থাৎ তথ্য আদান প্রদান করতেছে সারা দুনিয়ায়। বাংলাদেশ এতদিন একটু পিছনে ছিল, বাট যেদিন থেকে সাবমেরিন কেবল কানেক্টেড হয়েছে বাংলাদেশ, সেদিন কিন্তু বাংলাদেশ মানে মহাসড়কে উঠে গেছে। তথ্য প্রযুক্তির মহাসড়কে এখন বাংলাদেশ আছে। এখন যদি গন্তব্যে পৌঁছাইতে পারে তাহলে সেটাই হচ্ছে সফলতা। যেমন তুমি যদি নোয়াখালী থেকে ঢাকা যাইতে চাও তাহলে তোমাকে কোথায় উঠতে হবে? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাইতে হবে না? তোমাকে যদি দ্রুত যাইতে হয় তাহলে যাইতে হবে কিন্তু হাইওয়ে দিয়ে, ঢাকা চিটাগাং হাইওয়ে। তুমি অলিগলি দিয়ে যাইতে পারবা, ফেনী, কুমিল্লা, চাঁদপুর হয়ে যাইতে পারবে, কিন্তু দেরি হবে। এবং সেগুলা দেরি হবে কেন? রাস্তা চিকন, আঁকা বাঁকা, হ্যাঁ, এই সমস্ত কারণে তোমার দেরি হবে। আর তুমি যদি মহাসড়ক দিয়ে যাও তাহলে দ্রুত যাইতে পারবে, গাড়ি অনেক স্পিডে চলবে,
তুমি দ্রুত জায়গায় যেতে পারবা, দ্রুত কাজ করতে পারবা, আবার ফেরত আসতে পারবা। তবে মহাসড়কে উঠলেই হবে না, সেখানে চলাচলের দক্ষতা থাকতে হবে। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল। আচ্ছা, এবার আমরা সেকেন্ড টপিকটা মনে হয় আজকে শেষ করা যাবে না, আমি জাস্ট শুরু করি। সেটা হচ্ছে যে ডাটা ট্রান্সমিশনের পদ্ধতি। আচ্ছা, আমরা প্রথমে দেখলাম যে ডাটা ট্রান্সমিশনের জন্য 5টা উপাদান লাগে: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এরপরে দেখলাম যে ডাটা ট্রান্সমিশনের একটা গতি বলে একটা বিষয় আছে, স্পিড। সেই স্পিডটা হচ্ছে কি, স্পিডকে বলে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কয় ধরনের? 3 ধরনের। আচ্ছা, এবার হচ্ছে যে ডাটাটা কিভাবে, কোন পদ্ধতিতে যাবে। একটা ডেটা এ স্থান থেকে বি স্থানে যে স্থানান্তর হবে, সেটার পিছনে আবার কিছু মেথড বা পদ্ধতি আছে। তো সেটাকে 2 ভাগে ভাগ করে প্রধানত। একটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল, একটা হচ্ছে অনুক্রম বা সিরিয়াল। তোমরা এখানে একটা ছবি দেখো, ছবিটা দেখা যাচ্ছে? কোনটা? এই যে এখানে কিছু লাইন টানা আছে। সেন্ডার আর রিভিউয়ার হ্যাঁ, ওগুলা? রিসিভার। বাম পাশে হলো সেন্ডার আর ডান পাশে হচ্ছে রিসিভার। অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের মধ্যে কিছু তারের সংযোগ আছে। প্রত্যেকটা স্যার তার, আমার হ্যাঁ 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 হ্যাঁ, তোমার বইটা আমি দেখতে পাচ্ছি, ছবিটা অনেকটা এরকমই। এই যে এই তারগুলা কি অবস্থা আছে? প্যারালাল অবস্থায় আছে। অর্থাৎ প্রেরক এবং প্রাপকের মধ্যে যদি সমান্তরাল ভাবে ডেটা চলাচল করে, তাহলে সেটাকে বলা হয় প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। অর্থাৎ একটি তার বা কেবলের ভিতর দিয়ে 1 বাইট অথবা 8টি বিট, আমি একটু আগে বলছি 1 বাইট সমান সমান কি 8 বিট। 8টি বিট যদি পাশাপাশি 8টি পৃথক লাইনের মধ্যে দিয়ে আদান প্রদান করে, তখন সেটাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। আচ্ছা, আমি পাশাপাশি সিরিয়ালটাও একটু দেখাই দিই তোমাদেরকে। আর সিরিয়ালের মধ্যে যেটা হয়, এটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। এখানে দেখো বিট গুলা প্যারালাল থেকে সিরিয়ালে কনভার্ট হয়, এই যে পরপর যাবে, মানে লাইন একটাই। মানে আমরা যদি অনেক সময় এই ফর্ম তোলার জন্য বা ফর্ম জমা দেওয়ার জন্য সিরিয়াল ধরি না আমরা, তাহলে একজনেরটা শেষ হলে আরেকজন আসে, একজনেরটা শেষ হলে আরেকজন আসে, সেটা স্যার হলো সবারই মিউট হইতে পারলাম না, অনেক বাজে সাউন্ড আসতেছে, মাথা ব্যথা উঠে গেছে। মিউট আমি করলাম, এখন তোমাদেরকে তো নিজেদেরকেও কিছু বুঝতে হবে। তো অপারেটর রাখতে হবে মনে হচ্ছে। স্যার কোথাও থেকে বাচ্চার আওয়াজ আসতেছে। বাচ্চার আওয়াজ আমার এখান থেকে আসতেছে, আমারে মিউট হয়ে যেতে হবে। এটা ছাড়া কোনো আওয়াজ আছে? এরকম একটা শো শো শব্দ আসতেছে, আপনার এটা স্যার ছাড়া এই যে কোনো? মুনমুন মুনমুন যে ওর এখান থেকে আসতেছে, আমার এখানে কোনো শব্দই হইতেছে না, ওইখান থেকে আওয়াজ আসতেছে। তুমি আচ্ছা, দেখো, স্যার পার্টিসিপেন্টে গিয়ে দেখো। আমার আশেপাশে কেউ নাই। না না, এটা কেউ না, তোমার, এটা হাওয়ার শব্দ অনেকটা। এটা মানে নেটওয়ার্কের কারণে হচ্ছে। আচ্ছা, আমি মিউট করে দিই, তাহলে কোনো শব্দই আসবে না। আচ্ছা, আশা করি আমি যেহেতু পাচ্ছি না, তোমরা শব্দ পাবা না এখন। আচ্ছা, আমরা খুব আর 4-5 মিনিটের মধ্যে শেষ করব। তাহলে সিরিয়াল ট্রান্সমিশনটা হচ্ছে প্যারালালের উল্টা। প্যারালাল মানে হচ্ছে পাশাপাশি সবগুলো বিট যাবে প্যারালাল বা সমান্তরাল ভাবে, আর সিরিয়াল হচ্ছে যে বিটগুলো একটার পর একটা যাবে। অর্থাৎ প্রেরক এবং প্রাপকের মধ্যে যখন ধারাবাহিকভাবে একটা বিটের পর আরেকটা বিট চলাচল করে, তখন সেটাকে বলা হয় অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এই সিরিয়াল কমিউনিকেশনে একটার পর একটা, অর্থাৎ 1 বাইট ডাটার মধ্যে যদি 8টা বিট থাকে, তাহলে এই 8টা বিট পর্যায়ক্রমে একটা একটা করে বিট আদান প্রদান করবে। তাহলে ধরো প্রথমে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, এরপরে 0011, এভাবে। এটা হচ্ছে সিরিয়াল। আর জাস্ট আগের ছবিটাতে আমরা দেখছিলাম প্যারালালে একই সাথে 8টা বিটই যাচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন লাইন। তাহলে দুইটা দুই রকম
সুবিধা আছে আবার অসুবিধা আছে। প্যারালালের সুবিধা হলো এখানে বিট গুলো যেহেতু এট এ টাইম 8টা বিট যাচ্ছে এই জন্য তার গতি বেশি। আর অসুবিধা হলো এখানে একই সময়ে n সংখ্যক বিট ট্রান্সমিশন করার জন্য আলাদা n সংখ্যক লাইন প্রয়োজন। ধরো 8টা বিট হলে 8টা লাইন লাগবে, যেটা অনেক সময় ব্যয় সাপেক্ষ। আর সিরিয়াল ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে যে ডেটা চলাচলের জন্য একটা লাইন হলেই হয়, ফলে খরচ অনেক কমে যাবে, তোমাকে আলাদা আলাদা তার বা কেবল ইউজ করতে হবে না। আর একটা মাত্র লাইন হওয়ার কারণে বিলম্বজনিত কোনো সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয় না। এটা আরেকটা টেকনিক্যাল বিষয়। আর অসুবিধা হলো যে একই সময় মাত্র একটা বিট স্থানান্তর হয়, এই জন্য এটা কিছুটা স্লো। সুবিধা হলো এটা খরচ কম, আর অসুবিধা হলো এটা একটু স্লো। আর এই পদ্ধতিতে উৎস এবং গন্তব্য ডেটাকে কোডে রূপান্তর করার জন্য আবার একটা কনভার্টার ইউজ করতে হবে। তো কনভার্টারের জন্য আলাদাভাবে কিনতে হবে, তো সেটা একটা বাড়তি ঝামেলা। যাই হোক, তাহলে সিরিয়াল হচ্ছে একটা লাইনে যখন ডেটাগুলো পরপর যায় সেটা, আর প্যারালাল হচ্ছে অনেকগুলা লাইনে যখন সমান্তরাল ভাবে বিটগুলো ট্রান্সফার হয় তখন সেটাকে বলা হয় সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বা প্যারালাল ট্রান্সমিশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা সংজ্ঞা পর্যন্ত সীমাবদ্ধ থাকি। এরপরে আমরা দেখব যে ডেটা ট্রান্সমিশন মেথডের আর কি কি বিস্তারিত আছে। তো ঠিক আছে, আশা করি তোমরা এটা পরে আবার মনোযোগ দিয়ে দেখবা ভিডিওটা। আর ডেটা ট্রান্সমিশন মেথডের, স্যার হ্যাঁ বলো। আমাদের কি 5টা ক্লাস হবে? আচ্ছা হ্যাঁ, আমি আসতেছি। নেক্সট ক্লাসটা আমার মনে হয় আমরা 1 ঘন্টা পরে হলে ভালো হয়। 6টা বাজে হলে অসুবিধা আছে? স্যার 6টায় স্যার আমাদের আছে স্যার, ইংলিশ ক্লাস প্রাইভেট। হয়, আপনি স্যার যদি আমাদের স্যার ধরেন আছে। 4টা 4:30 থেকে শুরু করেন তাহলে সমস্যা হয় না। ওই যে ইংলিশ ক্লাস করাবে বলছে রেগুলার কয়েকদিন। 6টায় থাকবে না, 7টা বাজে কি থাকবে? স্যার 7টাও আমার প্রাইভেট আছে। ক্লাস আছে আমাদের। 7টা মানে সন্ধ্যার স্যার পরে আমারও প্রাইভেট বলছে আছে। করাবে সাইফুদ্দিন স্যার। স্যার আপনি 4টা 4:30টার দিকে হইলে আমরা সবাই টাইম দিতে পারি। 4টার দিকে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসটা আমি আরো আগায় দিব, কেমন? আমি এটা গ্রুপে জানাই দিব। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। সবাই একটু কষ্ট স্যার করে একটু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রতিদিন একটু পড়বা, আর আজকে পড়াটা আজকেই শেষ করার চেষ্টা করবে। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে তোমরা ওই কমেন্টেও জানাইতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম।